হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আমি একটা কমিউনিটি পোস্টে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি আমার এই ধরনের ভিডিও দেখতে চাও কি না। আর প্রতিটা কমেন্ট বক্সের নিচেও কিন্তু এই সেম কোয়েশ্চেনগুলো দেখতে পাই যে তোমার মেডিসিনগুলো দেখাও, তোমার রিপোর্টগুলো দেখাও, আর তুমি কী ট্রিটমেন্ট নিয়েছো এইগুলো দেখাও। তো আমি আজকে তোমাদের সাথে এইগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে একটা আলোচনা করব। আর তোমাদেরকে সবার ফার্স্টেই বলে রাখি যে ওষুধগুলো আমি তোমাদেরকে দেখাবো সেই ওষুধগুলো কিন্তু কেউ নিজের থেকে নিজের ওপর কিন্তু ট্রিটমেন্ট একদম করতে যেও না, ঠিক আছে? ডক্টরের পরামর্শ অনুযায়ী তোমরা কিন্তু মেডিসিন নেবে। আমি যে দেখাচ্ছি মেডিসিনগুলো সেগুলো কিন্তু আমি নিয়েছিলাম আমার ডাক্তারের কথা মতন। তোমরা কিন্তু একদম এগুলো আমার কথা মতন কিন্তু নেবে না, আমি এটা রিকোয়েস্ট করে বলছি। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই বলি আমি কি কি ট্রিটমেন্ট নিয়েছি এই পিসিওডিটা ঠিক করার জন্য। সবার প্রথমে আমি ডক্টরের কাছে গিয়ে আমি আমার অনিয়মিত পিরিয়ডের কথা বলি। তারপর ডাক্তার আমাকে একটা ইউএসজি করাতে বলে। ইউএসজি মানে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আর তারপরে আমি এই ইউএসজিটা করাই এবং তারপরে জানতে পারি যে আমার সিস্ট রয়েছে। তো তোমাদেরকে আমি রিপোর্টগুলো অ্যাটাচড করে দেবো ভিডিওর মাঝে মাঝে, তোমরা একটু দেখে নিও। তখনও আমার বিয়ে হয়নি আর তেমন একটা আমি তখনও গুরুত্ব দিইনি। সিস্ট সম্বন্ধে আমার তখন অত একটা ধারণাও ছিল না যে এটা ভবিষ্যতে গিয়ে আমার লাইফে এতটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আমাকে ডাক্তার ফার্স্টে 21 দিনের মেডিসিন দিয়েছিল। তো 21 দিনের ওই মেডিসিনটা খেয়ে কিন্তু আমার পিরিয়ডটা কিন্তু আবার নিয়মিত হয়ে গেল, কিন্তু শুধুমাত্র কিছু মাসের জন্য। তারপরে কিন্তু আমার পিরিয়ড আবার কিন্তু ইরেগুলার হয়ে গেছিল, কিন্তু আমি তখন অত একটা গুরুত্ব দেইনি। আর তারপর হচ্ছে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে তো এই সমস্যাটা আরও দেখা দিল যখন আমরা 1 বছর পরে যখন বেবি কনসিভ করার জন্য ট্রাই করছিলাম, কিন্তু তখন কোনোভাবেই কনসিভ হচ্ছিল না। 6 মাস আমরা ন্যাচারালভাবে ট্রাই করার পরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একটা ডক্টরের কাছে গিয়ে আমাদের সমস্যার কথা বলি। তখন ডাক্তারের কাছে গিয়ে বলি যে আমার পিরিয়ডটা ঠিকমতো মানে নিয়মিত হয় না, অনিয়মিত হয়, আর আমরা এখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করছি। তো ডক্টর আমাদের কথা শুনে ফার্স্টে তো ইউএসজি করাতে বললো একটা, তারপর হচ্ছে গিয়ে অনেক ধরনের ব্লাড টেস্ট দিল। তো আমি আবারও ইউএসজি করাই, আর অনেক ধরনের যে ব্লাড টেস্টগুলো বললাম তো অনেক ধরনের ব্লাড টেস্টও করাই। আর তখন ইউএসজিতে ধরা পড়ে হচ্ছে আমার হচ্ছে পিসিওডি আছে। তো তোমরা রিপোর্টে তো দেখতেই পাচ্ছ, সাইডে রিপোর্ট দেওয়া আছে। তো আমার কোন সাইডে পিসিওডি আছে, আমার মেবি রাইট সাইডে হয়তো আছে। আমি রিপোর্টটা সাইডে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। আর এটাও বলে যে এটাতে কোনো চিন্তার কারণ নেই, এটা একটুখানি মেডিসিন আর কিছুদিন এটার উপর ট্রিটমেন্ট করলে এটা সেরে যাবে, অত চিন্তা করার কোনো ব্যাপারই নেই। এটা কিন্তু আমাকে ডাক্তার নিজেই বলেছিল। প্রথমে ডাক্তার আমাকে 3 মাসের ওষুধ দেয়, যে ওষুধটা এখন মোটামুটি কিন্তু সবাই খায় যাদের কিন্তু কনসিভ হচ্ছে না, ঠিক আছে? তো এই ওষুধটার নাম হচ্ছে ল্যাট্রোজোল। তোমরা কিন্তু অনেকেই জানো এই ওষুধটা কি কাজ করে। এই ওষুধটা কিন্তু আমাদের বডিতে বলতে আমাদের ওভারিতে কিন্তু ডিমটাকে তৈরি করতেও সাহায্য করে এবং ওভারি থেকে রিলিজ করতেও কিন্তু এটা অনেকটা হেল্প করে। কিন্তু সবার বডিতে সব ক্ষেত্রে হয় না, সেটা আমি নিজে উদাহরণ আমি জানি। তার জন্য নিজেকে অনেকটা কষ্ট করতে হবে, নিজের ওপরে একটু খাটতে হবে, তাহলেই কিন্তু এই মেডিসিনগুলো প্রপারভাবে কাজ করবে। আর নিয়ম কিন্তু একই মেডিসিনের। মাসিকে 3 নম্বর দিন থেকে আমাকে দিয়েছিল 7 নম্বর দিন পর্যন্ত, আর তার সাথে দিয়েছিল একটা প্রোজেস্টেরনের ট্যাবলেট। সেটা হচ্ছে তোমার মাসিকের 16 নম্বর দিন থেকে 25 নম্বর দিন পর্যন্ত দিয়েছিল। তো আমি ওষুধগুলো কিন্তু সাইডে আমি ছবিগুলো দেখিয়ে দেবো। এই ওষুধগুলো আমি খেয়েছিলাম। এখন তো আমি তোমাদেরকে ভালো মানে একদম অরিজিনালি খামগুলো দেখাতে পারবো না, ওষুধের যে প্যাকেটগুলো আছে এগুলো তো দেখানো সম্ভব নয়, কারণ হচ্ছে এগুলো কিন্তু অনেক বছর আগের কথা। যত বছরই হোক আমরা ওষুধ শেষ হলে কিন্তু সেগুলো ফেলে দিই, তো আমার কাছে সেই খামগুলো কিন্তু নেই। ভাবে আমি অনেক আশা নিয়ে 3 মাস ওষুধটা খেলাম। প্রতি মাসে ভাবলাম হয়তো এই মাসে হয়তো এই ফার্স্ট টাইম যেহেতু আমি কনসিভ করার কোনো মেডিসিন খাচ্ছি, তো আমি মনে মনে খুব একটা বিশ্বাস করছিলাম যে না, এই ওষুধটা খেলেই মনে প্রেগনেন্সি চলে আসে। তো এই ওষুধটা খেয়ে ফার্স্ট মান্থ পিরিয়ড হয়ে গেল, সেকেন্ড মান্থ খেলাম তাও পিরিয়ড হয়ে গেল, থার্ড মান্থ খেলাম তাও পিরিয়ড হয়ে গেল। তো মনটা একদমই ভেঙে গেছিলো আমার। তারপরে কি করব, ডাক্তারের কাছে আবারও গেলাম। ডাক্তার বলল যে তোমরা এই মেডিসিনটাকে আরও 3 মাস কন্টিনিউ করো। তো আগে 3 মাস প্লাস পরের 3 মাস আমি 6 মাস টানা কিন্তু ডাক্তার আমাকে মেডিসিনটা খেতে বলেছিল, সেম প্রসেসে সেম মেডিসিন।
তো দেখো আমি কিন্তু 6 মাস কিন্তু ডাক্তারের কাছে গেছি, এই 6 মাস আমি এই ল্যাট্রোজোল আর এই প্রোজেস্টেরনের এই ট্যাবলেট দুটো খেয়েছি, কিন্তু আমার বডিতে কোনো কাজ হয়নি। তার কারণ আমি তখন ডায়েটও করতাম না, কোনো এক্সারসাইজও ভালো করে কিন্তু ফলো করতাম না। প্রতি মাসে আশা নিয়ে ওষুধগুলো খেতাম, হয়তো এই মাসে কনসিভ করব, এই মাসে কনসিভ করব, কিন্তু আমার কিন্তু কনসিভ হচ্ছিল না। কিন্তু পিরিয়ডটা আমার একদম রেগুলার হয়ে গেছিলো এই ওষুধগুলো খেয়ে। তোমরা সবাই জানতে চেয়েছো যে দিদিভাই তুমি কী কী ওষুধ খেয়ে পিরিয়ডটাকে রেগুলার করেছো। তো দেখো আমি পিরিয়ড রেগুলার করার জন্য তো ডক্টরের কাছে যাইনি, আমি গেছিলাম কনসিভ করার জন্য। কিন্তু এই ওষুধগুলো খেয়ে আমার কেন জানি না আমার বডিতে পিরিয়ডটাকে রেগুলার করে দিয়েছিল। 3 মাস পরে আবার যাই, গিয়ে শুনি ওই ডাক্তার আমরা যে সিটিতে থাকি ওই সিটি থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে গেছে। তো ওই ডক্টরের কাছে কিন্তু আমাদের আর যাওয়া হয়নি। কিন্তু তারপরে আমি নিজে থেকে ওই ওষুধগুলোকে 2 মাস খেয়েছি, নিজে থেকে বরকে দিয়ে বলেছি যে আরও তুমি 2 মাসের জন্য আমার এই ওষুধগুলো নিয়ে আসো, দেখি কিছু করতে পারি কি না। তখন আমি কিন্তু এক্সারসাইজ করা শুরু করে দিয়েছিলাম, অনেক ভিডিও দেখতাম ইউটিউবে যে এক্সারসাইজ করলে পরে কিন্তু আমাদের বডিতে অনেকটা ইমপ্রুভ হয়। তো আগেও বলেছি ভিডিওতে এক্সারসাইজ করতাম ঠিকই, কিন্তু আমি প্রপারভাবে করতাম না কখনোই। তো 10 দিন বা 7 দিন 8 দিন একটুখানি এনার্জি নিয়ে এক্সারসাইজ করতাম, তারপরে আবার ওরকম এনার্জি লেস হয়ে যেতাম। এর জন্য কিন্তু আমার ওই 2 মাসও আমার মেডিসিন কোনো কাজ দেয়নি। তার মানে কি দেখতে পাচ্ছ তোমরা, আগের 6 মাস আর 2 মাস, এই 8 মাস আমি কিন্তু ওষুধ রেগুলার একটানা খেয়েছি, তা সত্ত্বেও আমি কোনো রেজাল্ট পাইনি। এই 8 মাসে 8 বার পিরিয়ড হয়েছে আমার, 8 বারই ভাবতাম হয়তো এইবার কনসিভ করব। আর সত্যি কথা বলতে আমি টেস্ট করার কখনো সুযোগই পাইনি, প্রেগনেন্সি টেস্ট করার। পিরিয়ডটা আমার এতটা রেগুলার হয়ে গেছিলো, আমার পিরিয়ড একদিনও স্কিপ হতো না, সব সময় হয়ে যেত। এইটা হচ্ছে সব থেকে আরও বেশি কষ্টের মনে হতো যে ভগবান আমি তো এখন পিরিয়ড চাচ্ছি না, এখন কেন পিরিয়ড দিচ্ছ, আমি চাচ্ছি যাতে পিরিয়ডটা না আসে। কিন্তু কি করা যাবে বলো, ভাগ্যে তখন ছিল না আমার, হয়তো সঠিক সময় তখন ছিল না। তারপর একটা মাস আমরা এমনি ওয়েট করি, ওয়েট করার পরে আরেকটা ডক্টরের কাছে গিয়ে সমস্ত রিপোর্ট দেখাই, আগের ডক্টরের প্রেসক্রিপশান দেখাই, ইউএসজি রিপোর্ট দেখাই। তো ডক্টর আমাকে আবারও ব্লাড টেস্ট দেয় কিছু, ব্লাড টেস্ট করার পরেও আমাকে বলে যে তোমার হাজবেন্ডকেও একটা টেস্ট দেবো, তো ওই টেস্টটা করাতে হবে। তোমার হাজবেন্ডের ও টেস্টটা করানো হয়েছিল। তো করানোর পরে ডক্টর বলে যে একটু রিপোর্টের প্রবলেম আছে, তোমরা কিন্তু ন্যাচারালভাবে কনসিভ করতে পারবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। মানে উনি বলতে চাইছিল ইনডাইরেক্টলি আর কি, যে আমাদের আইভিএফের দিকে একটু ভাবনা চিন্তা করা উচিত। আর আমার এজ তখন 23। কিন্তু ওই ডক্টরের কাছে আমরা জাস্ট 1 মাস ট্রিটমেন্ট নিয়েছিলাম। ওই ডক্টর আমাকে আবার ওষুধ দিয়েছিল, আমার হাজব্যান্ডকে ওষুধ দিয়েছিল, বললো যে 1 মাস ওষুধ খাও আর ফলিকুলার স্টাডিটা করাও। তো ফলিকুলার স্টাডির রিপোর্টটাও কিন্তু আমি সাইডে মেনশন করে দেবো। তো ফলিকুলার স্টাডিতে কিন্তু আমার 17 নম্বর দিনে দেখো 20 mm হয়তো আমার এগের সাইজ চলে এসেছিলো, কিন্তু ওটা র্যাপচার হয়নি। ওই সেম ওষুধই কিন্তু খেয়েছিলাম, ল্যাট্রোজোল খাইনি, ল্যাট্রোভাল খেয়েছিলাম। তো কিন্তু একই কিন্তু কাজ করে, ওই ল্যাট্রোভাল খেয়েছিলাম আর ওই যে প্রোজেস্টেরনে যেটা হয় ওটাও খেয়েছিলাম। ওই মাসেও কিন্তু আমার কনসিভ হয়নি। তো এতটা কষ্ট পেয়েছিলাম আর একদম পুরো ভেঙে গেছিলাম আমি ভেতর থেকে, যে হয়তো বা আমি কোনোদিনও মা হতে পারবো না। তোমরা যেটা ভাবছো এখন মনের অবস্থা তোমাদের যেটা, সেটা কিন্তু একসময় আমার ছিল। 2 মাস আমরা ওয়েট করলাম, কোনো মেডিসিন খাইনি, 2 মাস ওয়েট করলাম। ওই 2 মাসের মধ্যে কিন্তু আমার পিরিয়ড সাইকেলটা একটু 19-20 হয়ে গেছিলো, যেহেতু মেডিসিন নাও বন্ধ করে দিয়েছিলাম আর এক্সারসাইজও করতাম না তখন। সত্যি বলতে যখন ওষুধ খেতাম তখনই এক্সারসাইজ করেছিলাম, ওই 35 থেকে 40-এর মধ্যে এরকম একটা টাইম চলে এসেছিলো সাইকেলের, ওর মাঝামাঝি হয়ে যেত। কিন্তু তাও আমার কনসিভ কিন্তু ওই মান্থেও হয়নি। তারপরে কিন্তু আমরা যাই আরেকটা ডক্টরের কাছে, ওই ডক্টরটাকে একজন আমাদেরকে সাজেস্ট করেছিল একটা দিদিভাই, এর জন্যই আমরা ওই ডক্টরটার কাছে গেছিলাম। তো ওই ডক্টরের কাছে যাওয়ার পরে কিন্তু ওই ডক্টর ফার্স্টে সমস্ত রিপোর্ট করায়, মানে বডিতে প্রচুর প্রচুর রক্তের টেস্ট করায়। হ্যাঁ, পিরিয়ডের ফার্স্ট ডে বা ফার্স্ট ডে না সেকেন্ড ডেতে ব্লাড নিয়ে বডি থেকে আমার কি এফএসএইচ নাকি কি একটা আছে ওটা দেখে। আর তোমাদেরকে সাইডে আমি সমস্ত রিপোর্ট কিন্তু দেখাচ্ছি, বারে বারে বলছি তোমরা একটু প্লিজ পজ করে দেখিয়ে নিও রিপোর্টগুলো। তো আমার কিন্তু সমস্ত রিপোর্ট সব নর্মাল ছিল। আগের ফলিকুলার যে স্টাডিটা করিয়েছিলাম সেই রিপোর্টটাও কিন্তু আমি আমার এই ডক্টরটাকে দেখিয়েছিলাম। তো ডক্টর রিপোর্ট দেখে বলল যে না তোমার তো এগের মানে ডিমের সাইজ তো ঠিকঠাকই এসেছিলো, শুধু র্যাপচারটা হয়নি, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো ওই ডক্টর কিন্তু আবার আমার হাজব্যান্ডকে একটা টেস্ট দিয়েছিল।
আর নেক্সট যে আমি রিপোর্টটা করিয়েছি ইউএসজি এই ম্যামের কাছে, এই ডক্টরের কাছে, ওটা কিন্তু পলিসিস্টিক চেঞ্জ ইন রাইট ওভারি লেফট ওভারিয়ান ফলিকুলার সিস্ট, এ দেখুন স্পষ্টভাবে কিন্তু লেখাই আছে। ঠিক আছে, মেডিসিনগুলো আমি তোমাদেরকে এখানটাতে দেখিয়ে দিচ্ছি। এই মেডিসিনগুলো আমি খেয়েছিলাম একটা মাস। তারপরের মাসে কিন্তু আবার গেছিলাম ডাক্তারের কাছে, আবার গিয়ে ডাক্তার হচ্ছে আরও কিছু টেস্ট করানোর পরে কিন্তু আমাকে বলে যে একটা এইচএসজি টেস্ট করানোর জন্য। ঠিক আছে, এইচএসজি টেস্ট কীরকম এক্সপিরিয়েন্স আমার, তোমরা যদি একটা ভিডিওতে দেখতে চাও তো আমি একটা আলাদা করে ভিডিও বানাবো এইচএসজি টেস্টের এক্সপিরিয়েন্সটা আমার কি। তো অনেকেই কিন্তু প্রচুর মানে আলাদা আলাদা অভিজ্ঞতা, এক একজনের যে প্রচুর ভয়ানক, আবার অনেকের একটু পেনফুল হয় না, কিন্তু আমার কীরকম হয়েছে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে চাইবো। যদি তোমরা দেখতে চাও ভিডিওটা তো কমেন্ট বক্সে আমাকে জানাবে। তারপরে ওই টেস্টটা করার পরেও কিন্তু আমার রিপোর্ট নর্মাল ছিল। আর আমি শুনেছি ওই টেস্টটা করানোর পরে নাকি খুব তাড়াতাড়ি কনসিভ হয়ে যায়, সেটা আমি শুনেছিলাম। তো ওই সাহস নিয়ে কিন্তু আমি টেস্টটা করিয়েছিলাম। তো যাই হোক, ওই টেস্টের রিপোর্ট আমার নর্মাল এসেছিলো। নর্মাল আসার পরে কিন্তু ডক্টর আমাকে 3 মাসের আবার মেডিসিন দেয়। তো সেম ওই ল্যাট্রোজোলের ওই মেডিসিনই খেয়েছিলাম আমি। খাওয়ার পরে আবার প্রোজেস্টেরনের যে মেডিসিনটা আমি আগে ডক্টরের কাছে খেয়েছিলাম, সেই মেডিসিনটা কিন্তু আমি খাইনি। সেটা হচ্ছে আমার ভ্যাজাইনাল পুশ করার মেডিসিন ছিল প্রোজেস্টেরনের, যেটার জন্য কিন্তু আমার পিরিয়ডটা, যেটা আগে 4 দিন কি 5 দিন নর্মালিভাবে ফ্লো হতো, আমার কিন্তু অনেকটা ফ্লো কমে গেছিলো। আমার 2 দিন থেকে ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে আমার পিরিয়ড একদম ক্লিয়ার হয়ে যেত, যেটা আমি একটা এক্সপিরিয়েন্স করেছিলাম আর ডক্টরকেও জানিয়েছিলাম। ডক্টর বললো টেনশনের কোনো কারণে, এটা এই মেডিসিনটার জন্য হচ্ছে। তো তোমরা যারা অনেকে চিন্তা করছো যে আমার একটু কম হয় ব্লিডিংটা, তো তাদেরকে বলছি চিন্তার কোনো কারণ নেই। যদি পিরিয়ডটা তোমার রেগুলার হয়, সমস্যার কোনো কারণ নয়, কারণ আমারও এটা সেম সমস্যা হয়েছিল। 3 মাস ওষুধ খাওয়ার পরেও কিন্তু আমার কনসিভ হয়নি। তারপরে ডাক্তার কিন্তু আমাকে আরেক মাস বলেছে, আরেকটাতে ফলিকুলার স্ক্যানিং করতে বলেছিল। তারপর ফলিকুলার স্ক্যান করতে ডক্টর নিজে করেছিল। স্ক্যান করার সময় কিন্তু আমার এই গ্র্যাপচারের ইঞ্জেকশনও দিয়েছি আমি। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই ইঞ্জেকশনটা আমি দিয়েছিলাম পিরিয়ডের 3 নম্বর দিন একটা দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম যখন আমার এগের সাইজ একদম ম্যাচিওর হয়ে এসেছিলো, তখন আমি আরেকটা ইঞ্জেকশন দিয়েছিলাম, ওটা র্যাপচার করার ইঞ্জেকশন। এই দুটো ইঞ্জেকশন আমি একটা সাইকেলে দিয়েছিলাম, মানে একটা মাসে দিয়েছিলাম, লাস্ট মান্থ যখন আমি ডক্টরের কাছে যাই। বাট এই মাসটাতেও গিয়ে কোনো রেজাল্ট পাইনি আমার। আর ওটা হচ্ছে আমার জীবনে সবথেকে লাস্ট হোপ ছিল যে আমি আমার র্যাপচারের ইঞ্জেকশনও দিচ্ছি আমার কনসিভ করার জন্য, এগটাকে র্যাপচার করার জন্য আমি একটা ইঞ্জেকশন ইউজ করছি বডিতে, তা সত্ত্বেও আমার রেজাল্ট পজিটিভ আসলো না। ওটা আমার একদম লাস্ট হোপ ছিল যে আমার মানে এরপরে হয়তো আমার কোনো ট্রিটমেন্টই নেই আমার জন্য, আমি মনে করতাম এরপরে হয়তো আমার জন্য আইভিএফ আছে বা আইইউআই আছে, মানে এরকম আছে যেগুলো আর কি আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বডিতে ওইরকম প্রসেসও আমি কখনো নেব। তো তারপরে ডাক্তার আমাকে বলেছে যে এই মাসটা তোমরা দেখো, যদি কনসিভ হয় তো ভালো, যদি না হয় তাহলে 1 মাস পরে তো পুজো ছিল, দুর্গা পুজো ছিল, বলছিল যে 1 মাস পরে পুজোর পরে আসলে পরে তোমার কিন্তু একটা ল্যাপ্রোস্কোপি করাবো। কি করাবো এখানে সাইডে কিন্তু দেওয়া আছে, দেখো এই জিনিসটা আমাকে বলেছিল করতে। তো ওই ভয়ে হয়তো আমার মধ্যে খুব সাহস চলে এসেছিলো। আর আমি ডায়েটিংটা কিন্তু আগের থেকে শুরু করে দিয়েছিলাম। ডায়েটিং কিন্তু 1 মাসে আর ইমপ্রুভ হয় না, আর ডায়েটিংটা কিন্তু মোটামুটি আমি 3-4 মাস, 4 মাস 5 মাস আগের থেকে স্টার্ট করে দিয়েছিলাম। এই ডক্টরকে দেখানোর কিছুদিন আগের থেকেই, লাস্ট ডক্টরকে দেখানোর কিছুদিন আগের থেকে আমি আমার ডায়েটিংটা স্টার্ট করে দিয়েছিলাম। ডায়েটিং বলতে প্রপারভাবে খুব একটা ওরকম মেনে চলিনি, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি। হয়তো ভাত খেতাম না, 1 টাইম ভাত খেতাম, 2 টাইম রুটি খেতাম, বাইরের ফুডকে অ্যাভয়েড করতাম, এইভাবে আমি কিন্তু চলেছি। তো যাই হোক, আমি এক্সারসাইজটা কিন্তু লাস্ট মান্থ মানে ডক্টরকে দেখানোর পর, তারপরে যখন আমি উইদাউট মেডিসিন, কোনো মেডিসিন খাইনি, ডায়েট চলছিল আমার, প্লাস আমি ফুল অন এক্সারসাইজ করেছি, হাঁটাহাঁটি করতাম, কোথাও গেলে হেঁটে 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 যেতাম। আমি বসে আর কি, যে মানে সবসময় শুয়ে বসে দিন কাটতো যার, আমি সব জায়গায় গেলে হেঁটে হেঁটে যেতাম, যখনই টাইম পেতাম তখনই আর কি বডিটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করতাম। আর সকালে পারতাম না, বাট সন্ধেবেলা কিন্তু আমি
খুব ওয়ার্কআউট করতাম, খুব ব্যায়াম করতাম। হ্যাঁ, মানে আমি ম্যাক্সিমাম টাইম আর কি মোটামুটি 40 মিনিট 50 মিনিট যতটুকু আমার শরীরে এনার্জি, একটু রেস্ট নিয়ে 5 মিনিট 10 মিনিট রেস্ট নিয়ে কিন্তু আমি এই ব্যায়ামগুলো করেছি। আর যতটা পেরেছি আমার এই ওভারি যে আছে, আমাদের তলপেটের যে অংশটা আছে, এই অংশটাকে আমি খুব স্ট্রেচ করার চেষ্টা করেছি, যাতে আমার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, যাতে আমার এই নর্মালভাবে ওভুলেশনটা হয়ে যায়। আমি দেখতে চেয়েছিলাম যে বিনা মেডিসিনে আমার বডি কীরকমভাবে রিয়াক্ট করে এই ব্যায়াম করে। তো ঠাকুরের কৃপায় সব কিছুর মানে জানি না, যখন যার সময় আসে হয়তো ওটা আমার সময় ছিল ভালো, তো আমি ঠাকুরের কৃপায় কিন্তু কনসিভ করে যাই সেই মাসেই। তাই তোমাদেরকে বলবো কেউ কখনো হোপ ছাড়বে না। তা তোমরা বুঝতেই পেরেছো আমি কতটা দিন ট্রিটমেন্ট করেছি। প্রায় আমি 1.5 বছর কিন্তু ওষুধ খেয়ে 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 আমি একদম পুরো ভেতর থেকে একদম পুরো শেষ হয়ে গেছিলাম, যে আমার মনের কোনো শক্তি ছিল না আমার, যে আমি কখনো পারবো হতে। তো কেউ কখনো হোপ হারাবে না, এটাই আমি বলছি। তো সবাই ভালো থেকো, আর সবাই শুধু একটাই প্রে করো, যাতে আমার এত কষ্ট করে যাকে পেয়েছি সে যাতে খুব ভালো থাকে ভেতরে, আমার ভেতরে, যেহেতু আমি ওকে দেখতে পাচ্ছি না, ভালো থাকে সুস্থ থাকে। আর তোমরা সবাই ভালো থেকো। আর আমি সবাইকে একটা কথাই বলছি, সবাই বলছে যে প্রার্থনা করতে, অবশ্যই আমি সবার চাই যে ভগবান সবার কোল আলো করে একটা সুস্থ সন্তান যেন দেয়। তো টাটা আজকের ভিডিওটা, সবাই ভালো থেকো, বাই।